এতক্ষণ যিনি বলছিলেন তার কথা দিয়ে একটু শুরু করি। সেটা হতে পারে এইভাবে, আমি ফার্স্ট ইয়ারে ছেলেমেয়েদেরকে আগে জিজ্ঞাসা করতাম, আগামী 5 বছর 6 বছরে তুমি কোথায় যাবা, কি তোমার জীবনের উদ্দেশ্য, শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে। এখন নিশ্চয়ই অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু বোকার মতন ছেলে মেয়েগুলো খুব সত্যি কথা বলতো। আমি খুব কম ছেলে মেয়েকে পেয়েছি যারা দেশেই থাকবে, সবাই চলে যাবে বলছে। আমি উচ্চশিক্ষার্থে যাব, কিন্তু আমার মনে হচ্ছে এরা কেউ আর ফেরত আসবে না। এবং আমাদের যারা পড়তে যায় তাদের যে টাকা পাঠাতে হয় সেটা বৈদেশিক মুদ্রা, এবং এই টাকাটা আমাদের আমরা যাদের খুব সুন্দর করে বলি রেমিটেন্স যোদ্ধা, যারা দিনরাত পরিশ্রম করে, এবং দেখবেন তারা যদি 25 রিয়াল পায় বেতন, তাহলে সে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে 30 রিয়াল 40 রিয়াল। এটা কিভাবে পায়? সে কি ঘুষ খায় ওখানে? সে খায় না, সে পয়সা বাঁচায়। সে রাস্তায় ঝাড়ু দিতে দিতে দাঁড়িয়ে থাকে, পথিকের কাছ থেকে একটা যদি রিয়াল পাওয়া যায় সেটা দিয়ে সে চলে, বাকি টাকার সম্পূর্ণ টাকাটা সে পাঠায়। এবং এই টাকাটা আমরা কিভাবে ব্যয় করছি সেটা আমাদের দেখতে হবে। আমরা খুবই বলি যে গার্মেন্টস ফ্যাক্টরি অনেক রোজগার করে, অনেক টাকা নিয়ে আসে। এটা মিথ্যা, এটা মিথ। তারা কিছুই আনে না। আমাদের রেমিটেন্স যারা পাঠায় শ্রমিকরা, সেই টাকাটা তারা পাচার করে বিদেশে বিভিন্নভাবে। এটা আজকের বিষয় না, কিন্তু এটাও একটা বিষয় যে শ্রমিকদেরকে আমরা কতভাবে ঠকাচ্ছি, কিভাবে ঠকাচ্ছি, আর কত সুন্দর সুন্দর কথা বলছি। আপনার নিশ্চয়ই বিদেশে যে সমস্ত আত্মীয় স্বজন আপনার গিয়েছে, নিশ্চয়ই সবারই গিয়েছে, কেউ না কেউ আছে না, কেউ বিদেশে যায় না এরকম কেউ আছে? নেই, গিয়েছে। এবং তার সুটকেস গুছানো দেখেছেন। বলেন তো সুটকেসে কি কি থাকে, বলেন শুনি। যাচ্ছে যখন সে আসার সময় সাবান নিয়ে আসে, যখন মানুষকে উপহার দিতে হয় তখন একটা সাবান, একটা লিপস্টিক, এগুলো তারা দেয়। কিন্তু তারা যখন যায় তারা কি কি নিয়ে যায়, এটা একটা ভালো জিনিস, দেখার মতন জিনিস। আর একটা শ্রমিক যখন যায় তখন সে কি নিয়ে যায়। আমি উগান্ডায় কাজ করার সময় একদিন রাস্তা দিয়ে হাঁটছি, তো দূর থেকে দেখতে পেলাম একটা জায়গায় লেখা আছে বাংলাদেশ হাউস। আমার খুব আগ্রহ হলো এখানে কি আছে দেখি একটু। বাংলাদেশ হাউস এই জঙ্গলের মধ্যে, খুঁজতে খুঁজতে অন্ধকার হয়ে গেছে, খুঁজে পেলাম বাংলাদেশের কিছু শ্রমিক সেখানে থাকে, তারা তাদের বাড়িটার নাম দিয়েছে বাংলাদেশ হাউস, এবং বাড়ি থেকে রাস্তা মেন রোড থেকে লিখে রাখছে বাংলাদেশ হাউস এইদিকে 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 এইদিকে। সেটা ছিল 26শে মার্চের সপ্তাহখানিক আগের কথা। তারা বললো যে 26 তারিখে আপনাকে আমরা দাওয়াত দিলাম, আপনি আসবেন এখানে। আমি বললাম 26 তারিখে কি? বললো স্বাধীনতা দিবস। আমরা ওই দিন তো কাজ আছে, বলে আমরা সবাই ছুটি নিছি, আমরা পরে যাব। আর যাদের শিফটিং ডিউটি তারা রাত্রে শিফট নিছে, এবং তারা ওই দিন উৎসব করবে। এই গল্পটা বলতে গেলে আমার গলা ধরে আসে। একটা ভাঙা টিনের সুটকেস থেকে একটা জিনিস বের করলো, সেটা কি? বাংলাদেশের পতাকা। আমি বিদেশে পিএইচডি করতে যাচ্ছি এমন মানুষ দেখেছি, কেউ কোনোদিন পতাকা নিয়ে যায় না। ওই শ্রমিক সে বাঁচবে কিনা জানে না, এবং উগান্ডায় তো সোজা পথে যাওয়া যায় না, অনেক ঘুরে যেতে হয়, অনেক কষ্ট করে যেতে হয়। সেখানে সে গেছে, কিন্তু জাতীয় পতাকা নিয়ে গেছে। আর তাদের আমরা কি চোখে দেখি যখন এয়ারপোর্টে আসে, তাদের আমরা কি চোখে দেখি যখন দেখা হয় রাস্তাঘাটে। ওই দেশে গিয়েও যদি দেখা হয়, আমি আমার বাংলাদেশি পরিচয় দিতে চাই না, কারণ এই শ্রমিকটা, আমি বলি আমরা অন্য কোনো দেশ থেকে এসে, অথবা বাংলাদেশি বলে আমি তার পরিচয় দিতে চাই না একজন শ্রমিকের কাছে। এটাও সত্যি কথা। আমাদের দূতাবাসগুলোতে তারা যখন আসে তখন তাদের সাথে যে ব্যবহার করা হয় সেটা চিন্তার মতন না। একবার একটা কাজ শুরু হলো যে
2017 সালের মধ্যে সমস্ত পাসপোর্ট করতে হবে, কি বলে, ডিজিটাল হবে, না হলে ওই পাসপোর্ট নিয়ে, পুরনো পাসপোর্ট নিয়ে আর প্লেনে ওঠা যাবে না। আমাদের দেশের অনেক শ্রমিক আছে এই মিডল ইস্টের বিভিন্ন জায়গায়, তাদের তো ডিজিটাল পাসপোর্ট নাই। দ্রুত এটা করতে হবে, এবং এটা করতে গেলে জন্ম নিবন্ধন লাগে, এবং জন্ম নিবন্ধন অনেকেরই নাই, তো সেগুলোও করতে হবে। ভারত বা পাকিস্তান এরা দ্রুততার সাথে তাদের সমস্ত শ্রমিকদের তারা দেশ থেকে লোক পাঠিয়ে করে ফেলেছে, ওখানকার ছেলে মেয়েদের হায়ার করে তারা কাজ করেছে। বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। তো এটা দেখার জন্য আমরা গিয়েছিলাম, তখন শ্রমিকদের সাথে কথা বলা, তাদের বিভিন্ন জায়গায় যাওয়া, তারা কিভাবে আছে। তো জেদ্দায় আসতে হবে তাদের এই কাজটা করার জন্য। এবং মদিনা থেকে যদি কেউ জেদ্দায় আসে তাহলে তার 2 দিন ছুটি নিতে হবে। 2 দিনের কিন্তু তার কোনো পে পাবে না। সে মদিনায় তার থাকার জায়গা নেই, সে রাস্তায় ঘুমায়। তারপরে এসে শুনলো আজকে হবে না, আগামী সপ্তাহে আসে। অথচ তাদের পয়সায় আমরা চলি, এবং কোনো দূতাবাসে তারা যে ভালো মতন সেবা পায় সেটা আমার মনে হয় না, এবং খুবই তাদেরকে ছোট করে দেখা হয়, এবং তাদের সাথে খুবই খারাপ ব্যবহার করা হয়। আজকে আমরা যে ফুটানি করছি, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন কোনো এইসব কথা আমরা চিন্তা করতে পারতাম না যে এয়ার কন্ডিশন রুম হবে একদিন, এবং পাখা চলতো না। একটা পাখাকে যদি গুতা দিতাম, ঢক 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 করে আওয়াজ করে, কিছুক্ষণ সে কেসে টেসে আবার বন্ধ হয়ে যেত, তারপর আবার লাঠি দিয়ে ঘুরিয়ে দিত। এই কলা ভবনে 4তলা ভবন ছিল তখন, এখন তো আরও উঁচু হয়েছে, সেরকম অবস্থা ছিল। সেখান থেকে আমরা অনেক দূরে এসেছি। এখানেও তাদেরও পয়সা আছে, তাদের ইনভেস্টমেন্ট আছে, কিন্তু তাদের ছেলেমেয়েরা কি পড়তে পারে ইউনিভার্সিটিতে? তাদের ছেলেমেয়েরা কি স্কুলে পড়তে পারে? তাদের ছেলেমেয়েদের কি একটা সরকারি স্কুলে ভর্তি হওয়ার কোনো ব্যবস্থা আছে কি না? সেটা নাই, সেইভাবে তাদেরকে করা হয় নাই, বা সেভাবে তাদের সাথে হচ্ছে না। তো আমরা এই যে শ্রমিকদের সাথে আজকে যে বিষয়টা আসছে, বৈষম্যের ব্যাকরণ, আসলে বৈষম্যের কোনো ব্যাকরণ নাই, বৈষম্যটাই তো ব্যাকরণহীন। এবং সেই ব্যাকরণটা যারা লেখে তারা ওই আমাদের ব্যাকরণের ভিতরে আছে দেখবেন নিপাতনে সিদ্ধ বলে একটা বিষয় আছে, যে ভুল হলে ওটা ঠিক আছে, ওই ক্ষেত্রে ঠিক আছে, এবং তাদের ব্যাকরণটা পুরাটাই নিপাতনে সিদ্ধ, তারা যেটা বলবে সেটাই হবে। সাম্যের একটা ব্যাকরণ আছে, সাম্য প্রতিষ্ঠা করতে গেলে ব্যাকরণ ধরে যেতে হয়, সেখানেও কিছু গরমিল হতে পারে, কিন্তু বৈষম্যের কোনো ব্যাকরণ নাই। আসলে বৈষম্যটা এটা একটা ব্যাকরণহীন জগৎ, যেখানে স্বৈরাচাররা এটা ঠিক করে, তারাই ঠিক করে তারা কি কবিতা লিখবে, তারাই ঠিক করে তারা দেশটাকে কিভাবে দিবে এবং কিভাবে নিবে। তো এই যে দেয়া নেওয়ার যে ব্যাপারটা, যেটা একপক্ষীয় ব্যাপার হয়ে যায় অনেক সময়, ফলে সেখানে কোনো ব্যাকরণ থাকে না, কোনো গ্রামার থাকে না, কোনো ছন্দই থাকে না, এবং আমাদের জীবনে, বিশেষ করে শ্রমিকদের জীবনে কোনো ছন্দ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় যে বছরে প্রতিষ্ঠিত হয় 1921 সালে, 21 সালে একটা দুর্ঘটনা ঘটেছিল, যেটা শ্রমিক দিনে আপনারা জানেন। কিছুদিন আগে তার 103 বছর উদযাপন করা হয়েছে। এবার অনেক দিন পরে আমরা চেষ্টা করেছিলাম যে বছর 100 বছর হচ্ছে, সে বছরে কিছু করার। আমাদের বামপন্থী এবং প্রগতিশীল রাজনীতিবিদরা অনেকে ভুলেই গিয়েছিল যে এরকম একটা ঘটনা ঘটেছে। আমি সিলেটের চা বাগানের মূলকে চলো আন্দোলনের কথা বলছি, আপনারা শুনেছেন তো নিশ্চয়। এটা সিলেটে যেভাবেই হোক এই উপমহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষকে নিয়ে আসা হয়েছিল চা শ্রমিক হিসেবে। তাদেরকে আসলে প্রতারিত করা হয়েছিল, বলা হয়েছিল ওখানে গেলে তোমরা খুব ভালো থাকবা, খুব সুখে থাকবা। আসার পরে দেখলো তারা দাস হয়ে গেছে, বন্দি দশা। তারপরে অনেক পরে তারা ঠিক করলো যে তারা বাড়ি ফিরে যাবে, এবং বাড়ি ফিরে যাওয়ার জন্য যে কাজটা তারা করলো, তারা সমস্ত বাগান থেকে বেরিয়ে আসা শুরু করলো পরিবার পরিজন নিয়ে। তারা ট্রেন ধরে চাঁদপুরে আসবে, চাঁদপুরে তাদেরকে স্টিমার থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, তারপর ট্রেনে করে তারা সিলেট এবং আসামের বিভিন্ন অঞ্চলে গিয়েছিল। তারা চেয়েছিল যে তারা ফেরত আসবে, এবং সেই সময় আমাদের দেশে কিছু আন্দোলন ছিল, কিছু কমিউনিস্ট আন্দোলন ছিল, ব্রহ্ম সমাজের কিছু লোক সমাজ সেবার কাজ করতে হচ্ছে, তারা তাদেরকে এটির ব্যাপারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছিল, এবং তারা আসা শুরু করলো। রেল স্টেশনে আসার পর কোম্পানি বললো যে তাদেরকে কোনো টিকিট দেওয়া হবে না। রেল স্টেশনে তারা 2 দিন 3 দিন বসে থাকার পরে আমাদের তখনকার মানুষ যারা ছিলেন, বিশেষ করে ব্রহ্ম সমাজের যারা সমাজসেবক হিসেবে কাজ করতেন,
তারা একটা নেগোসিয়েশন করলো রেল কোম্পানির সাথে যে বৃদ্ধ এবং নারীদেরকে দেওয়া হবে, কিন্তু পুরুষ শ্রমিকদেরকে কোনো টিকিট দেওয়া হবে না। আপনি কি মনে করতে পারেন আপনি একটা জায়গায় যাবেন, আপনার মা এবং আপনার স্ত্রী এবং আপনার পিতা ট্রেনে যাবে আর আপনি হেঁটে হেঁটে যাবেন? কখন পৌঁছাবেন কোনো ঠিক নাই। যাই হোক, তারা শেষ পর্যন্ত চাঁদপুরে এসে পৌঁছায় এবং আসার পরে তারা চাঁদপুর থেকে চাঁদপুর স্টিমারে উঠবে। প্রথম স্টিমারে তারা ওঠে, তারপরে স্টিমারের পাটাতন খুলে দেওয়া হয়। অনেকে নদীতে ঝাঁপ দেয়, অনেকে মারা যায়, কেউ বেরিয়ে আসতে পারে। এসে চাঁদপুর স্টেশনে তারা অপেক্ষা করে এবং রাত্রে গভীর হলে স্টেশনের সমস্ত শ্রমিকদের বের করে দেওয়া হয়। স্টেশনে যারা কর্মী ছিলেন, রেলের কর্মী ছিলেন, একে গুর্খা রেজিমেন্ট যায় ঢাকা থেকে এবং কলকাতা থেকে আসে তারা। তারপরে নির্বিচারে গুলি করা হয় রাতের অন্ধকারে। কতজন যে মারা গেছে তার কোনো হিসাব আজ পর্যন্ত হয়নি। সবাই ভেবেছিল যে এবার তারা দৌড় দিয়ে গিয়ে সিলেটের ট্রেনে উঠবে, চা বাগানের ট্রেনে উঠবে, এবং চা বাগানের ট্রেন রেডি ছিল, এক্সট্রা কামরা দিয়ে ট্রেন সাজানো হয়েছিল। কেউ ট্রেনে যায়নি, সবাই চাঁদপুর শহরে ছড়িয়ে যায়। চাঁদপুর শহরে ছড়িয়ে যাওয়ার পরে যেটা হলো, তখন চাঁদপুর খুব পাট কেন্দ্র ছিল, খুব বড় ব্যবসা কেন্দ্র ছিল, বাণিজ্য কেন্দ্র ছিল, স্টিমার আসতো, রেলের ব্যবস্থাপনা ছিল, অনেক মারোয়ারি ব্যবসায়ী ছিল, তাদের গুদামঘর মারোয়ারি ব্যবসায়ীরা খুলে দেয়। আমরা অনেক সময় মারোয়ারি ব্যবসা বা কাবলিওয়ালাদের অন্যরকমভাবে আমাদের বই পুস্তকে তাদেরকে দেখানো হয়েছে। আমাদের এই বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যবসাকে চেনার একমাত্র উপায় হচ্ছে, বা জমিদারকে চেনার একমাত্র উপায় হচ্ছে আমাদের উপন্যাস। এই সমস্ত কোনো উপন্যাসে কোনো জমিদার যে ভালো হতে পারে, কোনো ব্যবসায়ী যে ভালো হতে পারে, কোনো মানুষ যে ব্যবসা করেও সে মানুষের মতন আচরণ করতে পারে, এটা খুব কম ক্ষেত্রে আছে। আমরা এদেরকে খুব ছোট চোখে দেখি। কিন্তু সেদিন এই মারওয়াড়িরা তাদের পাটের গোডাউনগুলো খুলে দিয়েছিল, লঙ্গরখানার ব্যবস্থা করেছিল এবং তাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। তার 7 দিন 8 দিন তারা ছিল। মজার ব্যাপার হচ্ছে, আমাদের যারা রাজনৈতিক নেতৃত্বে ছিলেন তখন অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। অসহযোগ আন্দোলনের সাথে এটা মার্চ হতে পারত, কিন্তু তা না করে গান্ধীজি একটা বক্তব্য দিলেন, যেটা এরকম অনেকটা। এটা 8ই জুন গান্ধীজি বলছেন, শ্রমিক মালিকদের ছেড়ে চলে যাওয়ার ঘটনাকে নেতৃত্ব দিতে গিয়ে কেউ যদি আমার নাম নিয়ে থাকে তাহলে আমি দুঃখিত। মানে উনি ডিজন করলেন এটা। উনি বললেন, পুঁজি ও পুঁজিপতিদের বিরুদ্ধে কোনো অসহযোগিতা চলছে না। আমরা যে অসহযোগিতার আন্দোলন করছি সেটা এক ব্যবস্থা হিসেবে সরকারের বিরুদ্ধে অসহযোগিতা, পুঁজির বিরুদ্ধে নয়, মালিকের বিরুদ্ধে নয়। কারণ অনেক পুঁজিপতি মালিক কংগ্রেসকে চাঁদা দিত এদেশের। তিনি বললেন যে এই যে আন্দোলন হচ্ছে শ্রমিকের আন্দোলন, তারা মালিককে ছেড়ে কেন যাবে? মালিককে ছেড়ে যাবে না, আমি তোমাদের সাথে নাই। আর যদি কেউ আমার নাম নিয়ে থাকে তার জন্য আমি সরি, আমি দুঃখিত, এটা আমি ওদের সাথে নাই। তখন 1916 সালে লখনৌ চুক্তি হয়েছিল। লখনৌ চুক্তি মানে একটা সীমিত আকারের নির্বাচন হবে, তারপরে সেখান থেকে যারা নির্বাচিত হবে তারা পার্লামেন্টে যাবে, সেখান থেকে কিছু মন্ত্রী হবে। তখন আমাদের রাজনীতিবিদরা ওটা নিয়ে বেশি ব্যস্ত ছিল, এই যে শ্রমিক আন্দোলন। এবং মজার ব্যাপার হচ্ছে, এই প্রথম চা বাগানের শ্রমিকদের ক্ষেত মজুরি বলা চলে, এবং তার চেয়েও খারাপ। তারা কৃষির সাথে যুক্ত, বাগানের সাথে যুক্ত শ্রমিকদের সাথে রেল শ্রমিকরা, রেল কর্মীরা যুক্ত হলো, এবং 2.5 মাস ব্যাপী তারা রেল বন্ধ ছিল সারা ভারতে। এটা কম কথা না। জাহাজ বন্ধ ছিল, জাহাজরা অবশ্য 1.5 মাস পরে তারা কাজ শুরু করে, কিন্তু রেল বন্ধ ছিল। এবং এই রেল শ্রমিকরা সহমর্মিতা জানিয়েছিল। তাদের প্রথম কথা ছিল যে তাদেরকে বের করে দেওয়া হয়েছে চাঁদপুর রেল স্টেশন থেকে, তারপর গোলাগুলি করা হয়েছে, এটা তারা নিতে পারে নাই। এবং এইটার খবর যখন চট্টগ্রামে পৌঁছালো,
তখন চট্টগ্রামের পাহাড়তলী থেকে শ্রমিক নেতারা একজোট হয়ে তারা আন্দোলনের ডাক দিল। একটা বড় সুযোগ তৈরি হয়েছিল 1921 সালে, যে সব শ্রমিক এক হচ্ছে। রেল শ্রমিকরা তো একটু উপরের দিকে শ্রমিক, তাদের বেতন হয়, তারা সেখানে প্রমোশন আছে, অনেকে অফিসার হয়েছে রেলে, এরকম আছে, শ্রমিক হিসাবে ঢুকে, সেটা একটা ক্যারিয়ার জব। তারা শ্রমিকদের সাথে, তাও বাগানের শ্রমিক যারা কৃতদাসের মতন জীবনযাপন করছে, তাদের সাথে একত্রিত হয়ে একটা আন্দোলন শুরু করার একটা সম্ভাবনা ছিল, যে শ্রমিক এবং কৃষক শ্রমিকের একটা এখানে সফলতার দিকে যেতে পারে এমন একটা আন্দোলন হওয়ার খুবই সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনাটা আমাদের রাজনৈতিক নেতৃত্ব দেখতে পারে নাই, দেখে নাই, হয়তো পেরেছিল, কিন্তু তারা পুঁজিপতিদের দিকেই প্রধানত ঝুঁকেছিল এবং তারা অন্য চোখে, অন্য আয়না দিয়ে এটাকে দেখেছে এবং এখান থেকে বিযুক্ত হয়েছে। এই আন্দোলন অনেকদিন চলে। শেষ পর্যন্ত এই বাবুদের, আমাদের কংগ্রেসের বাবু এবং মুসলিম লীগের বাবুরা, যারা ধোয়া কাপড় পরেন, পরিষ্কার কাপড় পরেন, তারা সিদ্ধান্ত নিলেন একটা সমাধান হতে হবে। 4 দফা সমাধান হয়েছিল। সেই 4 দফা আমি একটু পড়ে শোনাই আপনাদের। শ্রমিকরা তখন না খেয়ে থাকছে অনেকে, এবং যেহেতু তাদের খাবারের অভাব ছিল, পানির অভাব ছিল, চাঁদপুরে কলেরা দেখা দেয়, মহামারীতে অনেকে মারা যায়, গুলি করে যত মানুষ মরেছে প্রায় সমান মানুষ মারা যায় কলেরায়, এবং অনেকের দেহ দাহ করার মতন ব্যবস্থা ছিল না, এমন পরিস্থিতি হয়েছিল। অনেককেই একটা গর্তের ভিতরে মাটি চাপা দিতে হয়েছিল, এমন পরিস্থিতি হয়েছিল চাঁদপুরের। এই কাহিনীর কোনো লিপিবদ্ধ ইতিহাস কিন্তু চাঁদপুরের জেলার যে মাহফেজখানা আছে সেখানে নাই, থাকতে পারে কিন্তু আমরা খুঁজে পাইনি। অবশ্যই আছে কোথাও না কোথাও, সেটা থাকলে অনেক ভালো হতো। এখন আমাদের একটা কাজ হতে পারে এটা, যারা তরুণ গবেষক আছেন, এটা খুঁজে বার করা। আমরা হয়তো কতজন মারা গেছে সেই হিসাব, সেই নাম আমরা পাবো না, কিন্তু ঘটনাগুলো আমরা পেতে পারি। এবং এই ঘটনাটা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস যেমন জরুরি, এটাও আমাদের তেমন জরুরি। 71-এর আগেও অনেক 71 হয়েছে, এবং সেগুলোকে যদি আমরা একত্রিত করতে না পারি, তাহলে পরে আমরা আমাদের পূর্ণ জীবনটা দেখতে পাবো না, আমাদের আন্দোলনের পূর্ণ ইতিহাসটা দেখতে পাবো না। তো সেটা একটা হতে পারে এই শ্রমিক আন্দোলনগুলা, যে শ্রমিক আন্দোলনগুলা খুবই সংগঠিত ছিল একভাবে, এবং সেগুলার ইতিহাস রাখা, এবং সেগুলা কিভাবে হয়েছে এবং কিভাবে কি কারণে এটা ব্যর্থ হয়েছে। এবং ব্যর্থ হয়েছে আমি বলবো না, আমাদের রাজনৈতিক নেতৃত্ব সেটাকে ব্যবহার করতে পারে নাই বা সেটাকে তারা মূল্য দেয় নাই, সেটা আমি বলবো। ব্যর্থ তো নয়। চুক্তিগুলোর প্রথম কথা ছিল, এই মর্মান্তিক ঘটনার পরেও যেসব শ্রমিক নিজ মূলকে যেতে একান্ত ইচ্ছুক, চুক্তির ভাষা দেখেন, কোম্পানি তাদের যাওয়ার ব্যবস্থা করবে। কারণ কীভাবে বুঝবেন একান্ত ইচ্ছুক? কিভাবে বুঝবেন যে নিজ মুলুকে যাবে? অনেকেই সেকেন্ড জেনারেশন হয়ে গেছে তখন, কারণ 1864 সালে আসছে, আর এটা 1921 সালের ঘটনা। অনেকে জানে না, হয়তো একটু একটু শুনেছে, ঠিকানাটা তো তাকে বলতে হবে। যাই হোক, তারপর বলছে কিছু রাজনৈতিক কর্মী, ব্র্যাকেটে কংগ্রেস কর্মী, গিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে। কি ব্যবস্থা করবে সেটা কিন্তু নাই, যাবে, গিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করবে। বাকিরা আসামে ফিরে গেলে আবার কাজ পাবে, মানে তোমাদের চাকরি আছে। কোম্পানি তাদের কাজ পেতে কোনো অসুবিধা সৃষ্টি করবে না। এই ছিল 4 দফা চুক্তি, এবং এই চুক্তির ভিত্তিতে তাদেরকে আবার ধরে নিয়ে যাওয়া হয়, আমি বলবো, বাগানে, এবং সেখানে শেষ হয়। একজন কর্মীও আর ফেরত যেতে পারে নাই, সেই ব্যবস্থা তাদের হয় নাই। কারণ এই কাগজে কি লেখা হবে এটা পড়ে বোঝার ক্ষমতা তাদের ছিল না, এবং তাদের সাথে বসে এই আলোচনা করেই সিদ্ধান্ত হয় নাই। এই আলোচনা বৈঠকে মুসলিম লীগের কর্মীরা ছিল, কংগ্রেসের কর্মীরা ছিল, এরাই মূলত আলোচনাটা চালায়, এবং শেষ পর্যন্ত কোম্পানির লোকজন, রেল কোম্পানির লোক, চা বাগানের লোক, এরা ছিলেন। এদের ভিতরে এই চুক্তি হয়। এই চুক্তিটা একটা মুখ রক্ষার চুক্তি, যাতে রাজনৈতিক দলগুলো তাদের স্বাভাবিক কাজকর্ম চলতে পারে এবং শ্রমিকদের তাদেরকে পাঠিয়ে দিতে পারে। এভাবে শ্রমিকদের পাঠানো হলো।
আমাদের স্বাধীনতার পরেও একটা সুযোগ তৈরি হয়েছিল। স্বাধীনতা সংগ্রামে প্রচুর শ্রমিক অংশগ্রহণ করেছেন স্বতঃস্ফূর্তভাবে, এবং এটা 69 সাল থেকেই তারা এই সংগ্রামের সাথে যুক্ত ছিলেন। এবং রাজনৈতিক দলগুলো তখন যে মিটিং করতো, আজন্দি থেকে শ্রমিকরা না আসলে মিটিং শুরু হতো না, এরকম একটা পরিস্থিতি ছিল। খুলনাতেও যারা মিটিং করেছেন সেই সময় তারা দেখেছেন শ্রমিকরা চটকল পাটকল থেকে প্রচুর শ্রমিককে নিয়ে আসতো, তারা আসতো কেন আসতো? তাদের একটা স্বপ্ন ছিল যে দেশটা যদি স্বাধীন হয় তাহলে তারা ন্যায্য অধিকার পাবে, তাদের ন্যায্য মজুরি পাবে, তারা লেখাপড়ার ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পাবে। এই ধরনের একটা স্বপ্ন তারা দেখত, সেই জন্যই আসত। এবং যুদ্ধ হলো, যুদ্ধতে তারা শরিক হলেন। যুদ্ধের পরে যখন দেশটা আবার চালু হলো তখন তাদের সেই স্বপ্নভঙ্গ শুরু হলো। কারণ আপনারা জানেন যে দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের সমস্ত বড় বড় চটকল পাটকল যা ছিল এগুলো জাতীয়করণ করা হয়। এবং জাতীয়করণ খারাপ জিনিস না, সেটা ভালো হতে পারতো, কিন্তু ব্যবস্থাপনায় যারা ছিলেন, মূলত রাজনৈতিক ব্যবস্থাপনার ওটা চলে যায় এটা। এবং সেই ব্যবস্থাপনাটা এমন এক অব্যবস্থাপনায় রূপ নেয় যে একসময় অনেক কলকারখানা বন্ধ হতে পারে, লোকসান হতে হতে এমন পর্যায়ে যায়। শ্রমিকরা দেখে যে যারা বাইরে থেকে এসে এখানকার প্রশাসন করছে তারা কিভাবে লুটপাট করছে, এবং এই লুটপাট দেখতে দেখতে একসময় তাদের ভেতরেও এক ধরনের হতাশা আসে। কেউ কেউ রাজনৈতিক দলের সাথে গাঁটছড়া বাঁধে এবং নেতৃত্ব আবার অন্যদিকে নিয়ে যায়। সেই সুযোগটা আমাদের হয় নাই, সেটা আবার ব্যর্থ হলো। এরপরের ইতিহাস অন্যভাবে লেখা হয়েছে। আমাদের দেশে শ্রমিকরা যে আন্দোলন করে সেটা খুব খারাপভাবে আমাদের সব জায়গায় তুলে ধরা হয়েছে, বিশেষ করে রাজনৈতিক মহলে, বিশেষ করে আমাদের শিক্ষিত মহলে এবং ব্যবসায়ীদের কাছে, যে শ্রমিকদের আন্দোলনটা আসলে একটা গঠনমূলক আন্দোলন না, কোট অ্যান্ড কোট গঠনমূলক না, এটা খুবই আত্মঘাতী আন্দোলন, এটা জ্বালাপোড়ার আন্দোলন, এটা বন্ধ হওয়া উচিত। এবং শ্রমিক আন্দোলনকে যতভাবে সম্ভব আমাদেরকে বন্ধ করার ব্যবস্থা করা হয়। এবং শেষ পর্যন্ত একটা জিনিস তৈরি হলো যে আমরা একটা জায়গায় কিছু কলকারখানা তৈরি করব। এটাকে কি বলে? ভালো করে বলেন, জোরে। ইপিজেড। ইপিজেড সম্পর্কে সবাই জানেন তো? কেউ না জানলে কিন্তু বলেন, যারা জানেন একটু আমাদের পরিষ্কার করে দিবে। সেখানে প্রথম শর্ত হচ্ছে কি, এখানে কোনো ইউনিয়ন হবে না, এখানে কোনো ধর্মঘট হবে না, এখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা হবে এগুলো করা। এবং প্রথম দিকে আমাদের শ্রমিক সংগঠনগুলো কিন্তু ইপিজেডের বিরুদ্ধে কথা বলেছে। তারপরে দেশের বৃহত্তর স্বার্থে আমরা সেগুলো বন্ধ হয়ে যায় এবং ইপিজেডেরই জয়কার শুরু হয়। এবং সেখানে অনেক অনিয়মের আখড়া হিসাবে এগুলো তৈরি করা হয়। প্রথম কথা হচ্ছে শ্রমিকের স্বার্থ টোটালি বন্ধ। এবং আপনারা এখনও অনেক ইপিজেডের সামনে গেলে দেখতে পাবেন সকালে লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে থাকে, এবং তাদের হচ্ছে নো ওয়ার্ক নো পে, আসলে কাজ হলে, এবং আজকে যে তোমাকে আমি নেব তার কোনো নিশ্চয়তা নেই, আমার যদি দরকার নয় তোমাকে নেব না। গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর সামনেও দেখবেন অনেকে আছে পে রোলে আসে তারা, এবং তারা ওখান থেকে যায়। সবচাইতে ক্ষতিগ্রস্ত হলো আমাদের যারা এই সমস্ত ফ্যাক্টরির বাইরে কাজ করে, শ্রমিক যারা আছেন, যারা কাজ করেন, আমরা ওটাকে সুন্দর করে বলি নন ফর্মাল সেক্টর। এটার কি বাংলা হতে পারে? অনানুষ্ঠানিক খাত। এবং আপনার সংবাদপত্রের পাতা খুলে দেখতে পাবেন যে অনানুষ্ঠানিক খাতে কি পরিমাণ বৈষম্য বিরাজ করছে, এবং এখানে কোনো নিশ্চয়তা নাই কারোরই। আপনারা জানেন এদেশের শ্রমিকদের কল্যাণের জন্য একটা শ্রমিক কল্যাণ ফান্ড তৈরি করা হয়েছে, এবং সেখানে প্রচুর টাকা আছে। এবং সেই টাকা থেকে কিন্তু আমাদের অনানুষ্ঠানিক খাতে যারা আছেন, এমনকি আনুষ্ঠানিক খাতেও যারা আছেন, তারা সবসময় ক্ষতিপূরণ বা কেউ মারা গেলে তারা একটা ক্ষতিপূরণ পাওয়ার কথা ওখান থেকে এটা পান না। কেন পান না?
কারণ ওই যে বললাম সকালে লাইন দিয়ে থাকে দাঁড়িয়ে, সে কিন্তু তার শ্রমিক না, তার নাম ওখানে নাই। ও যদি সে মারা যায় তাহলে সে ক্ষতিপূরণ পাবে না, কারণ তার নাম তো কোথাও নাই। অনানুষ্ঠানিক খাতেও সেই একই অবস্থা হচ্ছে। এই যে প্রতিদিন না হলেও দু একদিন পর পর যারা সংবাদপত্র পড়েন দেখবেন অমুক জায়গায় নির্মাণ শ্রমিক পড়ে মারা গিয়েছে, এরকম খবর আসে না? এবং আমাদের এখন আধুনিক ব্যবস্থাপনা হওয়ার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তার নাম ঠিকানা পাওয়া সম্ভব, যেহেতু তাদের সকলের বুড়ো আঙুলের ছাপ কোথাও না কোথাও আছে। এটা যদি পুলিশ চেষ্টা করে পাওয়া যাবে, তার ঠিকানাটা পাওয়া যায়। কিন্তু তাকে তো কেউ কাজ দেয় নাই, ওই কন্ট্রাক্টরের কাছে তো তার কোনো নামের লিস্ট নাই। যে কোনো বিল্ডিংয়ে আমাদের অনেক বড় বড় কবি সাহিত্যিক আছে যারা বিভিন্ন এই বিল্ডিং নির্মাণের সাথে যুক্ত আছেন, তাদের ফার্ম আছে অনেক বড় বড়, কিন্তু কোথাও দেখবেন না তারা এইটা চালু করেছে যে আমার বিল্ডিংয়ে আজকে যে শ্রমিক নির্মাণের জন্য আসবে সে যেন তার নামটা রেজিস্ট্রি হয়, তার ঠিকানাটা থাকে, তার মজুরি কত এটা যেন কাগজে থাকে। কারণ যে কম্পেনসেশন দিবে সে তো এটা দেখবে। আমাকে তো প্রমাণ করতে হবে যে সে এখানে কাজ করতো, এটার কোনো প্রমাণ নাই। এটা আমাদের ক্ষেত শ্রমিকের ক্ষেত্রে তাই হয়েছে। আমাদের একটা বড় পরিবর্তন হয়েছে এদেশের। আগে আপনারা তেভাগ আন্দোলনের কথা জানেন, এদেশের শ্রমিকরা ক্ষেত মজুরদের একটা আন্দোলন ছিল যে যে বর্গা নেবে, ধান ওঠার উৎপাদন, শস্য উৎপাদনের পরে সেটা ভাগ হবে, 3টা ভাগ হবে। যে যদি ইনপুট দেয় মালিক, ইনপুট 2 ভাগ পাবে, মানে মালিক এবং ইনপুটের জন্য 2 ভাগ, এবং শ্রমিক যদি ইনপুট দেয় তাহলে শ্রমিক 2 ভাগ পাবে, মালিক 1 ভাগ পাবে। এইভাবে তাই ভাগা আন্দোলন, এবং এটা একটা বড় আন্দোলন, এটা সারা পৃথিবীতে এটা খুব নাম করেছে এবং উপমহাদেশের একটা খুবই উল্লেখযোগ্য আন্দোলন ছিল। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি, আপনাদের যাদের জায়গা জমি আছে তারা জানেন যে বছরবারি আমাদের কাছ থেকে লিজ নিতে হয়, তাই না? এখন বিঘা প্রতি কত টাকা লাগে? দিনাজপুরের কেউ আছেন এখানে? বরিশালের লোক নেই, এমন কোনো মিটিং আমি দেখি নাই জীবনে। আছে? হ্যাঁ। বরিশালে কত টাকা দিতে হয় 1 বিঘা জমি যদি 1 বছর নেয়? জানেন না? হ্যাঁ, বাৎসরিক 20,000। হ্যাঁ, মানে 1 বছর সে রাখতে পারবে। দিনাজপুরে এটা এখন 25,000, পাবনাতে এটা এখন 17,000 18,000 টাকা। এটা বাড়ছে দিন দিন। 4-5 বছর আগে এটা 5 থেকে 6,000 টাকা ছিল, এটা বাড়ছে। এবং এই টাকাটা তাকে আমি একবারে নিয়ে নিই, ওটা ভাগে ভাগে না, আমি একবারে নিয়ে নিই। আমি ঢাকায় আমার কাজ আছে, আমি ঢাকায় থাকি, এবং ওকে এটা নিয়েছি। এবং 1 বছর পর যে সে আবার পাবে তার কোনো নিশ্চয়তা নাই। আমার কাছে যদি কেউ 2,000 টাকা বেশি দেয় আমি তাকেই দেবো। তো এখন ধরেন বরিশালে একটা বন্যা হয়ে গেল, একটা জলোচ্ছ্বাস হয়ে গেল, ভোলাতে আপনার জায়গা আছে নষ্ট হয়ে গেল, সরকার বলল যে আমি কম্পেনসেশন দেবো যারা যারা ধান যাদের নষ্ট হয়েছে তাদের। এই টাকাটা কে পাবে? ওই যে 20,000 টাকা যে নিয়েছে, ঢাকায় ছিল, যার কোনো ক্ষয়ক্ষতি হয় না, সে পাবে, কারণ এর নাম নাই তো হলে। এবং এই টাকাটা কার টাকা? ওই যে রেমিটেন্স পাঠাইছে যে তার টাকা গেল কোথায়? যার জমি আছে তার কাছে, যে সব কিছু হারিয়েছে। যে লোকটা 20,000 টাকা বা 25,000 টাকা দিয়ে নিয়েছিল সে আরও ঋণ করেছিল, তার তো টাকা নাই। ওই টাকাটাও সে ঋণ করে দিয়েছে। এরপরে সে সারের জন্য ঋণ করেছে, শস্যের জন্য ঋণ করেছে, সব, এবং নিড়ানির জন্য ঋণ করেছে, পানি নেওয়ার জন্য ঋণ করেছে। সে আরও 20-25,000 টাকা ঋণ করে এটা সে চাষ করেছে। কিন্তু বন্যায় যখন তার ক্ষতি হলো, তখন যে কম্পেনসেশনটা গেল, যে প্রণোদনাটা গেল, সেটা গেল মালিকের কাছে। মালিকও আবার অনেক সময় ওই জমি দেখিয়ে ঋণ নেয়, ঋণ মকুব করলো, ঋণটা মকুব হলো মালিকের, শ্রমিকের তো ওটা হলো না। এটা যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি তাহলে আমাদের এই রেমিটেন্সের উপরই থাকতে হবে। দেশের কোনো উৎপাদনশীলতা আমাদের কাছে আর আসবে না, আমরা শেষ হয়ে যাব দিনকে দিন। সেটাই হচ্ছে। এখন একটা মজার ঘটনা ঘটলো এর মধ্যে।
সাভারে একটা বিল্ডিং ধসে পড়ে গেল, সেটার কথা শুনেছেন তো? হ্যাঁ, আমরা ওই বদমাসটার নাম নিতে চাই না, কিন্তু ওটা তো তার নামে। আমাদের যারা নামাজ পড়েন তারা ইবলিশের নাম নিতেই হয়, বাধ্য। হেমিনার শাইতানির রাজিম, শয়তানের নাম নিয়েই নামাজ শুরু করতে হয়। এখন গার্মেন্টসের কথা বলতে গেলে রানার কথা বলতে হয়, কিন্তু রানার কথাই বলি। কিন্তু সেদিন যে ইনি উপজেলা নির্বাহী অফিসার ছিলেন, যিনি বসে অর্ডারটা দিয়েছিলেন এটা খুলে দাও, তার নাম কিন্তু কেউ নেয় না। তিনি এখন যুগ্ম সচিব, আরও উপরে উঠবেন। আল্লাহ তাকে হয়তো একদিন সিনিয়র সচিব করবে, হয়তো রাষ্ট্রপতিও হতে পারেন। এই বৈষম্যের ব্যাকরণ কে বলবে, কিভাবে বলবে? তো যাই হোক, ওই বিল্ডিং ধসে পড়ার পরে সারা পৃথিবীতে তো এত বড় দুর্ঘটনা হয়নি, এত মানুষ একসাথে মারা যায়নি, অনেক আগে হয়তো হয়েছে তার ইদানিংকার ইতিহাসে। এটা অনেকে লজ্জা পেল, যারা এখান থেকে জামা কাপড় কিনতো তারা লজ্জা পেল যে তোমরা যার থেকে আনো সেখানে এরকমভাবে থাকে, মানুষ মারা যায়। আমাদের একজন মেয়েরও ছিলেন এই দলে, তার যখন এটা সাক্ষাৎকার নিয়েছিল ফরাসি এক টেলিভিশন কর্মী, সে তখন জামা দেখালো, এই জামা তো তোমার কোম্পানির ট্যাগ আছে। সে হাত থেকে নিয়ে ওই ট্যাগটা ছিঁড়ে ফেলে বলে, কোথায় দেখাও, এখানে নাই। তিনি এখন আমাদের মেয়র একজন। বৈষম্যের ব্যাকরণ আমরা আর কত দেখব? তো যাই হোক, রানা প্লাজার পরে যে ঘটনাটা ঘটলো, এই কোম্পানিগুলো তাদের সম্মান রক্ষার জন্য এই দেশে আসলো এবং তারা কিছু নীতি নির্ধারণ করে দিল। সেটা খুব ভালো কাজ হয়েছে। কি কাজ হয়েছে? সেটা হচ্ছে এরকম যে অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচারাল সিস্টেম ডেভেলপ করেছে। এখন আর গার্মেন্টসে কেউ পুড়ে মারা যাবে না অথবা ধসে মারা যাবে না, কিন্তু গার্মেন্টসের যে কর্মীরা আছে তাদের ভাগ্যের উন্নয়নেতে হবে না। সে মরবে না আগের মতন হয়তো বা, আমরা জানি না, কিন্তু আমি অনেকগুলো গার্মেন্টসে গিয়েছি, তার অনেক উন্নয়ন করে। এখন 2টা সিঁড়ি আছে, অ্যালার্ম সিস্টেম ভালো হয়েছে, গ্যাংওয়ের ভিতরে মাল কম থাকে, বিশেষ করে যে ভিজিটের দিন থাকে না, অন্য দিন কী হয় জানি না, কারণ তাদের কাছে যে কোনো গার্মেন্টসে যেতে গেলে আগে থেকে পারমিশন নিতে হবে, কী কারণে আসছেন এটা বলতে হবে, এবং যখন যাবেন তখন সব কিছু পরিষ্কার পাবেন। আমরা পরিষ্কারই পেয়েছি, আমরা ধরে নিচ্ছি এটা সবসময় পরিষ্কার থাকে। অনেক ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু শ্রমিকদের যে জীবনের মানে আর্থিক এবং তাদের অধিকারের জায়গাটা কিন্তু এখন পরিষ্কার হয় না। আপনার যদি কোনো গার্মেন্টস, কেউ কোনো সময় গিয়েছেন কোনো গার্মেন্টস ফ্যাক্টরি দেখতে? গিয়েছেন? 50 বছর পেরিয়ে গেছে, এমন কোনো নারী শ্রমিক দেখেছেন? হ্যাঁ, থাকলে খুব কম। তারা কোথায় যায়, কি হয় তাদের জীবনটা শেষ পর্যন্ত? এবং এই নারী শ্রমিকরা তাদের সন্তানকে কাছে রাখতে পারে না। এদের সন্তান থাকে তার সন্তানের দাদি অথবা নানির কাছে, এবং ঢাকা থেকে মাঝে মাঝে মোবাইল ফোনে সে তাকে দেখে, তার সাথে কথা হয় অথবা হয় না, এবং মায়ের কোনো সেবা সে পায় না, মাকেও সে দেখতে পায় না। এবং একটা সময় পরে যেটা হয়, ওই সন্তানকে কন্ট্রোল করছে। এবং আমাদের সবচেয়ে কঠিন হচ্ছে প্যারেন্টিং, তো খুব কঠিন, কিন্তু গ্র্যান্ড প্যারেন্টিং আরও কঠিন। নানির কাছে দাদির কাছে কেউ কোন সময় মানুষ হয়েছেন, থেকেছেন আপনারা? হ্যাঁ, আপনাদের কোনো বন্ধুবান্ধব থেকেছে নানির কাছে, দাদির কাছে, মায়ের কাছে? না, আপনারা দেখবেন তাদের সে অত্যন্ত আদরে থাকে আর কি, এবং নানি মারতে পারে না। মারা মানে শাসনের কথা বলছি আমি, কিল থাপ্পড় না। বাবা মা যতটুকু শাসন করতে পারে দাদি বা নানিরা পারে না। একটা পর্যায়ে সে প্রায় সব জায়গা থেকে ঝরে পড়তে থাকে, স্কুল থেকে ঝরে পড়তে থাকে, পড়াশোনা থেকে ঝরে পড়তে থাকে। কেউ কেউ তখন চেষ্টা করে তাকে এমন একটা জায়গায় দিতে যেখান থেকে সে পালাতে পারবে না। পালাতে না পারার মতনও কিন্তু আমাদের দেশে অনেকগুলো জায়গা আছে, যেমন যে উপজেলার বেশি সংখ্যক মানুষ, বিশেষ করে নারীরা গার্মেন্টস আছে, সেখানে দেখবেন এই ধরনের আটকে রাখার জায়গা অনেক বেশি আছে, এবং তারা পয়সা নেয়, তারা ফ্রি না। এবং গার্মেন্টসে যে কাজ করছে সে পাঠায় এই আশায় যে আমার সন্তানটা মানুষ হবে। হয়তো কেউ হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা গবেষণা করেছিলাম 18টা উপজেলায়,
যে কি হয়, এরা কত দূর যেতে পারে। ভালো ভালো হয়েছে কিছু, কিন্তু বেশিটা ভালোটা হচ্ছে একটা হঠাৎ হয়ে যাওয়া জিনিস, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম ভালো কিছু ঘটে না। সেখানে অনেক ধরনের অত্যাচার হয়, অবিচার হয়, সে তার শৈশবটা হারায়, সে করুণ জীবনের মধ্যে পতিত হয়। এবং কিন্তু গার্মেন্টস মালিকরা এটা পারত করতে, এই সন্তানগুলোকে এটাকে তারা ইনভেস্টমেন্ট হিসাবে নিতে পারত। কিছু কিছু গার্মেন্টস আছে তারা এটা করেছে, তার সন্তানদের লেখাপড়ার ব্যাপারটা, তাদেরকে কাছে রাখার ব্যাপারটা। আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকরা ঢাকা শহরে যিনি ধানমন্ডিতে থাকেন তার চেয়ে বেশি পয়সায় পানি কিনে খায়, তার চেয়ে বেশি দাম দিতে হয় তাকে ইলেকট্রিসিটির জন্য। কেন এটা হবে? এই বৈষম্যের ব্যাকরণ আমি কোথায় পাবো? কিন্তু তারটা তো অনেক সস্তা হওয়া উচিত ছিল। একটা চুলাতে রাঁধে হয়তো 100 জন এবং তাদের প্রত্যেকে 100 টাকা করে দিতে হয়। এটা কি ধরনের ব্যবস্থাপনা? তো এই ধরনের অনেক ব্যবস্থাপনার ভিতর দিয়ে যাচ্ছে। এই যে বললাম যে অ্যাকর্ড এসছিল, তারা এসে একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে গিয়েছে। এখন শ্রমিকদের ভাগ্যটা নির্ভর করছে বিদেশিরা কিভাবে দেখবে। যেমন আমাদের রাজনীতির ভাগ্যটাও নির্ভর করে মার্কিন রাষ্ট্রদূত কি বললো তার উপরে। আমাদের রাজনৈতিক ভাগ্য নির্ভর করে আমাদের অন্যান্য দেশের যারা আমাদের টাকা পয়সা দেয় অথবা ভয় দেখায় তারা কি বলল তার উপরে। এখন গত এপ্রিল মাসে দেখেছেন, মার্চে শুরু হয়েছিল, ফেব্রুয়ারি মাসে চিঠিটা আসে। আমাদের মার্কিন রাষ্ট্রদূত যিনি আছেন তিনি আমাদের সচিবকে, বাণিজ্য সচিবকে চিঠি লিখলেন যে দেশে শ্রমিকদের নিয়ে একটা বিল পাস হয়েছে। সেই বিলটা হচ্ছে যে সমস্ত দেশে শ্রমিকদেরকে ঠকানো হচ্ছে তাদের সাথে আমরা কাজ করব না। এটা মার্কিন যুক্তরাষ্ট্রে একটা তার চিঠি লিখলো, তোমরা সাবধান হও, এটা একটা কিছু করা লাগবে। মানে চোরের বোন পুলিশ পুলিশ, সে ভাবছে যে আমার দেশে নিশ্চয়ই অনেক আকাম কুকাম হয়েছে। সে হয়তো ভেবেছে এটা রাজনৈতিক একটা হাতিয়ার হতে পারে, নাও হতে পারে। যদি তাই হয় তাহলে কি হবে? আমাদের বাণিজ্য সচিব তাড়াহুড়া করে মিটিং করলেন সবার সাথে, গার্মেন্টসের লোকরা আসলো, সবাই ছিল, শুধু ছিল না শ্রমিকরা। এবং শ্রমিকদের রিপ্রেজেন্টেটিভও হিসাবেও কেউ ছিল না। শ্রমিকদের অনেক রিপ্রেজেন্টেটিভ আসে যারা রাস্তায় যখন হাঁটে একরকম জামা কাপড় পরে, বাড়িতে আসলে আর একরকম জামা পরে, দূতাবাসে গেলে আর একরকম জামা কাপড় পরে, তাদেরও কেউ ছিল না। শুধু আমাদের এই যে বিভিন্ন প্রতিষ্ঠানের, শিল্প প্রতিষ্ঠানের মালিকরা ছিল, বিভিন্ন সচিবরা ছিলেন এবং বাণিজ্য সচিব এই মিটিংটা করে। তখন বলা হয় যে আমাদের ভয়ের কিছু নাই। ভয়ের কিছু নাই মানে রাস্তা দিয়ে যখন আমরা অনেক রাত্রে হেঁটে যাই একা একা গ্রামের মধ্যে, গলা ছেড়ে গান গাই ভয় তাড়ানোর জন্য, সুখের গান না। এবং ওইটাই বলে বলা হয়েছিল ওই মিটিংয়ে যে আমাদের ভয়ের কিছু না, আমরা সব আইন কানুন মেনেই সব কিছু করছি। এখন আইন কানুন মেনেই সব কিছু কতটুকু হচ্ছে সেটা বিবেচনার বিষয়, কিন্তু ওই মিটিংয়ে ওনাদের থাকা উচিত ছিল। আরেকটা মিটিং হলো আমাদের এপ্রিলে, সেটাতে আমাদের আইনমন্ত্রী বসলেন আইএলওর সাথে। আইএলও, ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন চাচ্ছে এদেশের শ্রমিকদের ন্যায্য অধিকারটা নিশ্চিত করা, ফিরিয়ে দেওয়া। এটা খুবই দুঃখজনক ব্যাপার যখন বাইরের দেশগুলো বা বাইরের প্রতিষ্ঠানগুলো এটা আমাদের উপর চাপাই দেয়। এবং আইনমন্ত্রীর যে মিটিং হচ্ছিল সেই মিটিংয়ে একটা বড় জিনিস আলোচনা হয়েছে, সেটা হচ্ছে যে এদেশ থেকে কেউ কেউ, আইএলওর একটা কনভেনশন আছে, সেই কনভেনশনের ব্যাপারে যদি কেউ দেখে কনভেনশনটা লঙ্ঘিত হচ্ছে তাহলে আইএলওর কাছে সে একটা আর্জি পেশ করতে পারে। এরকম কিছু আর্জি বাংলাদেশ থেকে গিয়েছিল, এটা শ্রমিকের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গিয়েছিল এবং সেটা নিয়েই মূলত আলোচনাটা হয়। কে পাঠিয়েছে এটা খুঁজে বের করা হবে এবং তাদেরকে আমরা বলে দেবো এই সমস্ত রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র যেন না করে। এগুলো আলোচনার পরে যে জিনিসটা হয়েছে সেটা হলো যে আইএলও নিজে থেকে কিছু প্রস্তাবনা দেবে আমাদের যে সমস্ত শ্রম আইন আছে এগুলো কোথায় কোথায় সংশোধন করা যায়। বিশেষ করে একটা নিয়ম আছে যে 20% শ্রমিকের স্বাক্ষর না লাগলে কোনো শ্রমিক ট্রেড ইউনিয়ন করতে পারবে না, সেটা কমিয়ে 15% এবং কোথাও কোথাও 10% করা যায় কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এবং একটা টাইম বেঁধে দেওয়া হয় যে এটা 15ই মে এই আলোচনাটা ফাইনাল হবে। আজকে
21 তারিখ আমরা জানি না সেটা কি হয়েছে, বা এই ব্যাপারে কোনো ফলো আপ নিউজ এখনো চোখে পড়ে নাই। হয়তো আলোচনা হচ্ছে, আমাদের অনেক আলোচনা তলে তলে হয় এবং তলে তলে সব কিছু ঠিক হয়ে যায়, হতে পারে সেরকম একটা কিছু হচ্ছে। কিন্তু শ্রমিকদের যে ধারাবাহিকতা ছিল, এক সময় আমরা নির্ভর ছিল রাজনৈতিক দলগুলো কি করবে, তারপরে কিছু সময় শ্রমিকদের ফ্রন্টগুলো একটু শক্তিশালী হয়েছিল, তারাও কোনো কোনো সিদ্ধান্ত নিতে পারতো। কিন্তু এখন পুরো জিনিসটা আমরা ওয়াক ওভার দিয়ে দিয়েছি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাছে। ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রে কী আইন হলো এবং তার প্রয়োগ হলে বাংলাদেশে কী ক্ষয়ক্ষতি হবে, সেইগুলোর উপর নির্ভর করবে শ্রমিকদের সাথে আমাদের আচরণ কী হবে। আমরা কতটুকু ন্যায্য আচরণ করব, কোনটাকে আমি ন্যায্য আচরণ বলবো এবং কোনটাকে অন্যায্য আচরণ বলবো, সেটা তারা ঠিক করবে। এবং আরও ঠিক হবে আইএলওর কনভেনশন আমি মানছি কিনা এবং সেখানে কিভাবে আমি আমার কাজটা আমি কিভাবে অ্যাক্ট করছি বা রিয়্যাক্ট করছি সেটার উপরে। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে শ্রমিকদের অধিকারের ব্যাপারে তাদের সাথে পরিষ্কার করে আলোচনা করার একটা ক্ষেত্র তৈরি করা। আমাদের নিজেদের যারা বিশেষ করে তরুণ সমাজ যারা লেখাপড়া করছি, এ বিষয়ে আমাদের আরও জানা দরকার, আরও ব্যাপক পড়াশোনা করার দরকার, জিনিসটা বোঝার দরকার। আমাদের শ্রমিক আন্দোলন হঠাৎ কেন এইভাবে মুখ থুবড়ে পড়লো এবং পুরাটাই এখন নির্ভর করছে আন্তর্জাতিক সমাজ যদি আমাদের কিছু বলে তাহলেই তাদের ভাগ্যে শিখে ছিঁড়তে পারে অথবা ছিঁড়বে না, সেটাও আমাদের দেখতে হবে। আমাদের আওয়াজ তুলতে হবে। আমাদের বিভিন্ন শিল্প কলকারখানার নামে যেগুলো হচ্ছে এবং এখানে যেভাবে শোষণ চলছে, বিশেষ করে শিশুদেরকে আপনারা দেখেছেন যে আমাদের কিছুদিন আগে একটা শিল্প কলকারখানা আমাদের ঢাকার কাছেই যখন পুড়ে মারা গেল, ওর মধ্যে দেখা গেল যে অনেক শিশু ছিল, মেয়ে শিশু ছিল এবং আইনত তাদেরকে ওখানে চাকরি দেওয়ার কথা না, কিন্তু তারা ওখানে চাকরি করছিল। কোভিডের পর তাদেরকে এইভাবে চাকরিতে নেওয়া হয়েছিল, সেটার কোনো জবাবদিহিতা হয় না। এবং জবাবদিহিতা না থাকার কারণেই বিশেষ করে শ্রমিকরা এবং শিশু শ্রমিকরা যারা কাজ করছে তাদেরকে রক্ষা করাটা খুবই দুরূহ হয়ে যায়। কিন্তু এই বিষয়গুলো আমাদের একটু দেখা দরকার। বিশেষ করে যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তাদের পক্ষে এই কাজটা করা সম্ভব। এবং এটা পড়াশোনার বাইরে এবং পড়াশোনার যে সাবজেক্টেই পড়েন আপনি, সেখান থেকেও একটু চোখ খুলে দেখা বা চোখ মেলে দেখা, জিনিসটা নিয়ে লেখা এবং কোনো প্রশ্ন থাকলে সেটা পরিষ্কার করে প্রশ্নটা করা। কারণ আমরা প্রশ্ন করি না, সেই কারণে এদেশে জবাবদিহিতা তৈরি হয় না। প্রশ্ন কেন করি না, এটা হচ্ছে আমাদের ছোটোবেলা থেকে শেখানো হচ্ছে প্রশ্ন করবা না, চোখের দিকে তাকায় কথা বলবা। আমি অনেক ইন্টারভিউ বোর্ডে দেখেছি যে নাম জিজ্ঞাসা করি এভাবে বলে, আমার নাম আব্দুল আলী, মুখের দিকে তাকায় না। এবং এটা যে কোনো দেশে যারা নিজেদেরকে সভ্য বলে দাবি করে, সেখানে চোখের দিকে না তাকানোটা কিন্তু একটা অপরাধীর লক্ষণ হিসেবে দেখা হয়। এবং আমরা যে ছোটোবেলা থেকে প্রশ্ন করি না এবং প্রশ্ন যে করা যায় এবং প্রশ্ন না করলে জবাবদিহিতাটা নিশ্চিত হবে না, সেটা হয় না এবং সব কিছুই আমাদের কার্পেটের নিচে ঢাকা পড়ে যায়। তো আমি আশা করব আপনারা এখনও প্রশ্ন করবেন এবং যেটা আসবে কোনো প্রশ্ন কিন্তু স্টুপিড প্রশ্ন না। অনেক সময় ভাববেন যে আমি এটা পড়বো, সবাইকে হাসি দিবে আমার প্রশ্নটা শুনে, আমি প্রশ্নটা না করি, বরং আমি পরে বই দেখে নেব, সেটা হতে পারে। আর সব প্রশ্নের উত্তর কিন্তু সবসময় পাওয়া যায় না, এটাও একটা বিষয়। কিন্তু তার মানে প্রশ্ন করা বন্ধ থাকবে এটা হতে পারে না। আপনারা প্রশ্ন করতে পারেন। সকলকে অনেক ধন্যবাদ।